হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 ইংলিশ টেক্সটের আগের ক্লাসে আমরা লেসন 2টা শেষ করেছিলাম, তাই আজ আমরা শুরু করছি লেসন 3। লেসন 3তে একটা পোয়েম আছে। এই পুরো পোয়েমটা আমরা আজ ভালোভাবে বুঝে নেব, আর তারপরে পরের যে পার্টটা দেবো লেসন 3 সেখানে আমরা অ্যাক্টিভিটিসগুলো সলভ করব। তো চলো শুরু করে আজকের ভিডিও। আর বলে রাখি, যদি আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে। এছাড়াও প্লেলিস্টে পাবে তোমরা ম্যাথসের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সবটাই মন দিয়ে শোনো। তো চলো শুরু করি আজকের ভিডিও। লেসন 3, অ্যান এপ্রিল ডে বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। পোয়েমের টাইটেলের থেকেই বুঝতে পারছি যে একটা এপ্রিল মাসের একটা দিনের কথা, মানে দিনের বর্ণনা এখানে পোয়েট আমাদের দিয়েছেন। তো প্রথমে পোয়েটের সম্বন্ধে কয়েকটা লাইন দেওয়া আছে, চলো সেটা পড়ি। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েটস অফ হিজ ডে। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, যিনি জন্মেছিলেন 1807 সালে, আর তিনি আমাদের ছেড়ে চলে গেছেন 1882 সালে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েট, তিনি ছিলেন একজন আমেরিকান কবি, আর তিনি ছিলেন বিখ্যাত কবিদের মধ্যে একজন। অফ হিজ ডে, তার সমসাময়িক, মানে তিনি তার সমসাময়িক কবিদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন আমেরিকার। লংফেলো ইজ ওয়েল নোন অফ হিজ লিরিক পোয়েমস। লংফেলো ইজ ওয়েল নোন, মানে লংফেলো খুবই জনপ্রিয়, মানে খুবই জনপ্রিয় ছিলেন বা বিখ্যাত ছিলেন কিসের জন্য? তার লিরিক্স পোয়েমের জন্য। নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি, মানে তার লিখিত কবিতা যে সঙ্গীতময়তা ছিল তার জন্য তিনি বিখ্যাত ছিলেন। হিজ ফার্স্ট মেজর পোয়েট্রি কালেকশনস ওয়্যার, তার প্রধান কবিতা সংগ্রহের মধ্যে রয়েছে ভয়েসেস অফ দ্য নাইট অ্যান্ড ব্যালাডস অ্যান্ড আদার পোয়েমস। তো এখানে তার কবিতা সংগ্রহ বা কাব্যগ্রন্থের নাম দেওয়া রয়েছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ আ পার্ট অফ লংফেলোস পোয়েম অফ দ্য সেম নেম। এই যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা হচ্ছে লংফেলোর একটা পোয়েম আছে যে অ্যান এপ্রিল ডে নামে। এই এপ্রিল ডে নামে একটা পোয়েম আছে, সেই পোয়েমেরই এটা হচ্ছে একটা পার্ট। তো এবার আমরা শুরু করবো কবিতাটা, কিন্তু কবিতাটা শুরু করার আগে তো কবিতাটাতে আমরা দেখতে পাবো যে কবিতায় কবি একটা মানে এপ্রিল মাসের একটা বসন্ত দিনে তিনি প্রকৃতির যে সুন্দর যে প্রাকৃতিক রূপ, সেই প্রাকৃতিক রূপের একটা ছবি আমাদেরকে তিনি দিয়েছেন। তিনি এই কবিতার মধ্যে সেই সমস্ত দিনে অনেক রং, অনেক রূপ, আর অনেক যে মনোরম সুন্দর ধ্বনি আমরা শুনতে পাই, মনোরম ধ্বনি আমরা শুনতে পাই, সে সমস্ত কিছু বর্ণনা তিনি আমাদেরকে এই কবিতার মধ্যে দিয়েছেন। আরও দেখো যে প্রত্যেকটা ঋতুতে বা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্য আমাদেরকে দেখায়। প্রকৃতি বিভিন্ন রকমের সৌন্দর্যে সে সেজে ওঠে। তো আমরা তখনই সেটাকে উপলব্ধি করতে পারবো যদি আমরা সেই মানে তার পরিবর্তনটা, তার এই সাজটা আমরা খুব ভালোভাবে দেখি, তবেই আমরা সেটা কিন্তু বুঝতে পারবো। আর যেটা আমরা বেশিরভাগ মানুষই করি না, যে প্রকৃতি জানি যে এই ঋতুতে এরকম হয়, ওই ঋতুতে ওই রকম হয়, ব্যাস এটুকুই আমরা জানি। কিন্তু আমরা কখনো যে প্রকৃতি যে কতটা সৌন্দর্য প্রত্যেকটা রূপে, প্রত্যেকটা ঋতুতে সে কীরকমভাবে নিজেকে পরিবর্তন করছে, প্রত্যেকটা মুহূর্তে, এ সমস্ত কিছু আমরা অনেকেই উপলব্ধি করা প্রয়োজন মনে করি না। তো সেই উপলব্ধি কবি করেছেন, আর এই উপলব্ধিটাই তিনি এখানে আমাদেরকে ব্যাখ্যা করেছেন তার কবিতার মাধ্যমে। আর আমরা যদি প্রকৃতিকে উপলব্ধি করতে পারি, তাহলে যে প্রকৃতির সঙ্গে আমাদের একটা নিবিড় বন্ধন, সেই বন্ধনটা তৈরি হবে, আর আমরা সেখানে একটা স্বর্গীয় আনন্দ উপভোগ করতে পারবো। দেখি কবি কীরকম আমাদের বর্ণনা দিয়েছেন। when the warm sun, বলছে যখন, the warm sun মানে হচ্ছে উত্তপ্ত সূর্য, that brings, যেটা বয়ে নিয়ে আসে, seed time and harvest, seed time মানে হচ্ছে বীজ বপন করার, আর হারভেস্ট মানে হচ্ছে ফসল কাটার, has returned again, আবার ফিরে এসেছে। মানে উত্তপ্ত সূর্য বহন করে নিয়ে আসে বীজ বপন আর ফসল কাটার কাল, আর সেই কালটাই আবারও ফিরে এসেছে। টি ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, এখানে টি ইজ নয়, এটা হবে ইট ইজ। তো ইট ইজ সুইট বলছে এটা মধুর, এটা মিষ্টি, টু ভিজিট যাওয়া, দ্য স্টিল উড, স্টিল মানে হচ্ছে স্তব্ধ বা নিস্তব্ধ, আর উড মানে হচ্ছে জঙ্গল বা বন বা অরণ্য।
তো বলছে এটা খুব মধুর কোনো নিস্তব্ধ জঙ্গলে যাওয়ার। হোয়েন স্প্রিংস, যখন স্প্রিংস মানে দেখো স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল, তো এখানে স্প্রিং তো নেই, স্প্রিংয়ের সঙ্গে এস আছে, তো স্প্রিংয়ের সঙ্গে যখন এস থাকবে মানে স্প্রিংস হয়ে যাবে তখন সেটা ঋতুকে বোঝাবে না, সেটার মানে হবে যে বিকশিত করা। তো বলছে ওয়্যার স্প্রিংস, যেখানে বিকশিত হয় বা ফুটে ওঠে, দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন। প্লেন মানে হচ্ছে সমভূমি, সমভূমির প্রথম ফুল। তো ফার্স্ট যে 4 লাইন্স রয়েছে তার মধ্যে কবি কী বলছেন, যে উত্তপ্ত সূর্য যেটা বহন করে নিয়ে আসে ফসল কাটা আর বীজ বপন করা, ফসল কাটার কাল সেটা ফিরে এসেছে। আর এটা হলো, এই সময়টা হলো কোনো নিস্তব্ধ বনজঙ্গলে যাওয়ার খুব ভালো একটা সময়, যেখানে সমভূমির প্রথম ফুল বিকশিত হয়। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটি আমার কাছে বড়ই প্রিয়। When forest glades are teeming with bright forms. When forest glades মানে হচ্ছে যে ফাঁকা ফাঁকা জায়গা, তো বলছে যখন জঙ্গলে ফাঁকা জায়গা আর টিমিং মানে হচ্ছে পূর্ণ হয়, উইথ ব্রাইট ফর্মস, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল বা ঝলমলে, ফর্মস মানে হচ্ছে রূপ। তো বলছে যখন জঙ্গলে ফাঁকা জায়গা পূর্ণ হয় নতুন রূপে, মানে শীতের পরে আসছে বসন্তকাল, তো শীতকালে যে ফাঁকা জায়গাগুলো ছিল জঙ্গলের, তো সেগুলি পূর্ণ হয়ে যায়, বসন্তকালে সেগুলি পূর্ণ হয়ে যায় তার নতুন রূপে, মানে তখন আবারও নতুন নতুন গাছ জন্মায় বলে সে ফাঁকা জায়গাগুলো তখন পূর্ণ হয়ে যায়। নট ডার্ক মানে ডার্ক নয়, ঘন নয়, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, আর অনেক ভাঁজ থাকা মেঘ কী বলছে, ফোরটেল মানে হচ্ছে ভবিষ্যৎবাণী দেয়। দ্য কামিং অন দ্য স্টর্মস, স্টর্ম মানে হচ্ছে ঝড়ের আগমন। তো বলছে আমি এই ঋতুটি আমার কাছে বড়ই প্রিয়। When forest glades are teeming with bright forms, যখন জঙ্গলে ফাঁকা জায়গাগুলি ঝলমলে রূপে পূর্ণ হয়ে যায়। Not dark and many folded clouds foretell, আর ঘন নয়, ডার্ক নয় মানে অন্ধকারচ্ছন্ন নয়, আর অনেক ভাঁজ থাকা মেঘগুলি ভবিষ্যৎবাণী দেয়। দ্য কামিং অন দ্য স্টর্মস মানে ঝড়ের আগমনের। ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, লুজেন মানে হচ্ছে ঝুড়ো হয়ে যাওয়া, আলগা হয়ে যাওয়া। আর্থ মানে হচ্ছে পৃথিবী, আর তো বলছে যে পৃথিবীর আর মোল্ড মানে হচ্ছে ছাঁচ। তো বলছে যখন দেখবে যে কোনো কিছুতে মাটিতে কোনো কিছু লাগানোর আগে, যেমন টবেও যখন আমরা কোনো একটা গাছ লাগাই তখন কিন্তু ওই মাটিতে যে একটু মানে মাটিটা খুঁড়ে যে একটু গাছটা লাগিয়ে দিই তাই নয়, টবের পুরো মাটিটা আমরা খুঁড়ে মাটিটাকে আমরা একটু লুজ করি, একটু আলগা করে দিই। তো সেরকমই দেখবে যে ফসল মানে বীজ বপন করার আগে, বীজ যখন মাটিতে ছড়াই তার আগে লাঙল দিয়ে বা অল্প মাটি হলে সেটাকে কোদাল দিয়ে ওটাকে খুঁড়ে একটু লুজ করে দেওয়া হয়, আলগা করে দেওয়া হয়। তো সেটাই বলছে যে ফ্রম আর্থস লুজেন মোল্ড, মানে ঝুড়ো মাটির আলগা যে আগল সেটাকে বোঝানো হয়েছে। দ্য স্যাপলিং ড্রজ ইট, স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ। তো স্যাপলিং কী করে, ড্রজ মানে হচ্ছে শোষণ করে নেয়। কী শোষণ করে নেয়? সাস্টেনেন্স মানে হচ্ছে অস্তিত্ব রক্ষার যে উপকরণ, এটাকে বলা হয় সাস্টেনেন্স, মানে হচ্ছে তার খাবার। তো ঝুড়ো মাটির যে ছাঁচ সেটা থেকে স্যাপলিংস ড্রজ ইটস সাস্টেনেন্স, মানে চারা গাছগুলি এর অস্তিত্ব রক্ষা যে উপকরণ সেটাকে টেনে নেয়। অ্যান্ড থ্রাইভস মানে হচ্ছে বৃদ্ধি পায় বা বেড়ে ওঠে, আর সেখান থেকে তারা বেড়ে ওঠে, মানে ঝুড়ো মাটি থেকে তারা বেড়ে ওঠে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, এখানে স্ট্রাইকেন মানে হচ্ছে যে আটকে থাকা। তো বলছে দো স্ট্রাইকেন টু দ্য হার্ট, যদিও বা হৃদয়ে আটকে থাকে, উইথ উইন্টার্স কোল্ড মানে মানে শীতের যে কনকনে একটা ভাব, তো সেই কনকনে ভাবটা তখনও মনের মধ্যে অন্তরে লেগে থাকে। দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, ড্রুপিং মানে হচ্ছে যে অবনমিত, যে ঝুলে পড়া, মানে সেই ঠান্ডায় যে কুঁকড়ে যায় সেরকম ব্যাপারটা। ট্রি রিভাইভস মানে হচ্ছে আবার পুনরুজ্জীবিত হয়ে ওঠে, বেঁচে ওঠে। তো মানে আমেরিকায় এতটা বেশি শীত হয়, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এতটা বেশি শীত হয় যে
গাছগুলো ওই শীতে কুঁকড়ে যায়। তো এটাই এখানে বোঝানো হয়েছে যে ওই শীতে এই গাছগুলো যেগুলো কুঁকড়ে ছিল, আর শীতের পরে যেহেতু বসন্ত আসে, তো শীত শেষ বসন্তর আগমন, সেই সময়টাতে কী হয় যে সূর্য আস্তে আস্তে আরও উত্তাপ দিতে শুরু করে, মানে গরম হতে থাকে। গরম হওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও কিছুটা চলে যায়, মানে যেতে যেতে থাকে। তো সেই সময়টা ঠান্ডা চলে যাওয়ার ফলে যে গাছগুলো যে কুঁকড়ে ছিল, সেই শীতে কুঁকড়ে ছিল, সেই গাছগুলো তখন আবারও বেঁচে ওঠে, মানে আস্তে আস্তে আবারও সে পুনরুজ্জীবিত হয়। তো এখানে বলছে যে ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড, মানে ঝুড়ো মাটির যে আলগা আগল ছেড়ে দ্য স্যাপলিং ড্রজ এর সাস্টেনেন্স, চারা গাছগুলো তাদের প্রাণের যে বেঁচে থাকার যে রসদ, সেই রসদটা শোষণ করে অ্যান্ড থ্রাইভস, আর সে বেড়ে ওঠে। দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ দ্য উইন্টার্স কোল্ড, শীতের হিমপরশ তখনও যদিও বা পীড়িত অন্তরে, হার্টে দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, অবনমিত যে গাছগুলো রয়েছে সেগুলি আবারও পুনরুজ্জীবিত হয়ে ওঠে। দ্য সফটলি ওয়ার্বড সং, তো মানে বলছে যে সফটলি মানে হচ্ছে একটা সফট, যেটা নরম, একটা ওয়ার্ল্ড মানে হচ্ছে একটা ধ্বনির কথা বোঝানো হয়েছে, যেটা দ্রুত চেঞ্জ হয়, মানে গানের একটা ধ্বনির কথা এখানে বলা হয়েছে। সং মানে তো গান। আসছে ফ্রম দ্য প্লেজেন্ট উড, প্লেজেন্ট মানে মনোরম, উডস মানে জঙ্গল, যেটা আসছে মনোরম জঙ্গল থেকে। অ্যান্ড কালার্ড উইংস, কালার্ড মানে হচ্ছে রঙিন, আর উইংস মানে হচ্ছে পাখা। গ্ল্যান্স মানে হচ্ছে এক পলকে। কুইক ইন দ্য ব্রাইট সান, কুইক মানে দ্রুত, ইন দ্য ব্রাইট সান তখন ব্রাইট একদম উজ্জ্বল। তো বলছে এক পলকে দেখা যায় ওই ঝলমলে উজ্জ্বল সূর্যালোকে খুব দ্রুত সেগুলো যায় বলে সেগুলোকে এক ঝলকে দেখা যায়। দ্যাট মুভস অ্যালং, যেটা সরে সরে যায়। দ্য ফরেস্ট ওপেনিং, মানে অরণ্যের উন্মুক্ত প্রান্তরে। ওপেনিংস মানে হচ্ছে ফাঁকা জায়গা বা উন্মুক্ত স্থানে। তার মানে এখানে পাখিদের কথা বলা হয়েছে, যে পাখিরা কী করে, যে এই যে দ্য সফটলি ওয়ার্ল্ড সং, মানে মৃদুভাবে যে একটা ধ্বনিতে গান শোনা যাচ্ছে, যেটা আসছে কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস, যেটা আসছে মনোরম জঙ্গল থেকে। কালার্ড উইংস আসছে, উইংস দেখা যাচ্ছে, মানে রঙিন পাখা দেখা যাচ্ছে, আর যেগুলো সূর্যের আলোতে তারা খুব দ্রুত এদিক থেকে ওদিক সরে যাচ্ছে। কোথায় সরে যাচ্ছে তারা? যে জঙ্গলের ফাঁকা স্থানে তারা চলে যাচ্ছে, যাদেরকে এক পলকে দেখা যাচ্ছে। এখানে পাখিদের কথা বলা হয়েছে, মানে পাখিরা জঙ্গলের উন্মুক্ত প্রান্তরে ছুটে চলেছে গান করে করে, আর তাদের ওই রঙিন পাখা মেলে। ওয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, ফিলস মানে হচ্ছে পূর্ণ হয়, যখন ঝলমলে সূর্যাস্ত পূর্ণ করে তোলে। দ্য সিলভার উডস উইথ লাইট, আলোক শেখায়, লাইট মানে হচ্ছে আলোক শেখায় অরণ্যকে। সিলভার মানে হচ্ছে রূপলি করে তোলে। দ্য গ্রিন স্লোপ মানে হচ্ছে ঢাল, আর থ্রোজ মানে হচ্ছে ছায়াপাত ঘটায়। আর সবুজ ঢালে ছায়াপাত ঘটায়। ইটস শ্যাডোজ, এর ছায়া। ইন দ্য হলোজ অফ দ্য হিল মানে হচ্ছে পাহাড়ের নিচে এর, আর হলো মানে হচ্ছে ছোট উপত্যকা বা নিচু জায়গা। পাহাড়ের যে নিচু জায়গা বা ছোট উপত্যকাগুলি রয়েছে সেখানে তার ছায়াপাত ঘটায়। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, আপল্যান্ড মানে হচ্ছে ওয়াইড মানে হচ্ছে বিস্তৃত, আর আপল্যান্ড মানে হচ্ছে উচ্চভূমি বা মালভূমি বলতে পারো, আর গ্লোজ মানে হচ্ছে জল করে। আর তখন কি হয়, যে বিস্তৃত যে মালভূমি রয়েছে বা উচ্চভূমিটা রয়েছে সেটা কী করে, গ্লোজ মানে জল করে। মানে সূর্যাস্তের সময় উচ্চভূমির অরণ্য সূর্যের আলোয় যে রূপলি হয়ে যায়, আর তখন কি হয়, তখন নিচের যে সবুজ উপত্যকাটা রয়েছে ছায়ায় ঢেকে যায়। আর এইরকম একটা পরিবেশে তখন বোঝা যায়, মানে দেখতে লাগে যে অরণ্য, মানে সেই সময়টা, যে সময় যে আপল্যান্ডটা উপরটাতে যে সূর্যের আলোটা পড়ে যেটা জল করছিল সেটা গ্লো করতে থাকে, মানে সেটা যেন গ্লো, মানে তখন আরও সেই সময়ে আরও ঝলমল করে ওঠে। তো এরকম একটা সুন্দর বর্ণনা কবি আমাদের দিয়েছেন, একটা এপ্রিল ডের বা একটা স্প্রিংয়ের, একটা বসন্তের সময়ের একটা সুন্দর বর্ণনা তিনি আমাদের এখানে এই কবিতার মধ্যে দিয়েছেন। তো আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও।
যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, কারণ নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি।